দেখো, তোমাদের আগের দিন বায়োলজি হয়েছিল লাস্ট ওই বিবাহিত স্বামী স্ত্রীর আরএইচ ফ্যাক্টরের অসামঞ্জস্যতার জন্য শিশুর এরিথ্রোব্লাস্টোসিস হয়, এতটা হয়েছিল। নেক্সট পাতা থেকে আসছি, 10 নম্বর পাতা থেকে। উদ্ভিদেরা নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রেট হিসাবে, এটা খুব প্রচণ্ড ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে যে তোমরা জানো যে আমাদের সেলগুলোর জন্য সবচেয়ে বেশি দরকার প্রোটিন। আমাদের যে শরীরের সেল দিয়ে তো আমাদের শরীর তৈরি, তোমাদের নিশ্চয়ই বলেছি, সেলের জেরক্স তোমাদেরকে দিয়ে এবং ভিডিও দিয়েও করিয়েছি। তো প্রোটিন দরকার আমাদের সেলগুলোকে বেঁচে থাকার জন্য। আর প্রোটিন মানেই নাইট্রোজেন, আর প্রোটিনের উপাদান নাইট্রোজেন। তাহলে উদ্ভিদরা যদি পর্যাপ্ত প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করতে পারতো, তাহলে আমাদের এত প্রোটিনের দাম হতো না মাছ, মাংস, ডিমের। কিন্তু আমাদের বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 78%, কিন্তু সরাসরি উদ্ভিদে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, ওটাই প্রবলেম। সেই জন্য কি হচ্ছে, প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে লিমিটেশন আছে। ধরো হচ্ছে সয়াবিন, মুসুরির ডাল, এগুলোতে প্রোটিন আছে, বাকিগুলোতে খুব নেগলেজেবল পরিমাণে আছে প্রোটিন। সেই জন্য উদ্ভিদরা, তাহলে আমি কারণ যেটা বলতে চাইছি যে বাতাসের 78% নাইট্রোজেন যদি উদ্ভিদ গ্রহণ করতে পারতো, যেভাবে অন্য মিনারেলস বা অন্যান্য খাবার ওরা গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু আমাদের প্রোটিন জাতীয় খাদ্যের কোনো অভাব হতো না। প্রবলেমটা হচ্ছে ওরা নাইট্রোজেনটাকে গ্রহণ করতে পারে না। নাইট্রোজেনটা নাইট্রেট হিসাবে যদি মাটি থেকে মিশিয়ে দেয়, তবে ওরা গ্রহণ করতে পারে। নীলাভ সবুজ শৈবাল, ওগুলোকে চাষ করা হয়, চাষ করে মাটিতে মিশিয়ে দেওয়া হয়, নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, নাইট্রেট তৈরি করে। যখন বিদ্যুৎ হয়, বিদ্যুৎ যখন পড়ে, তখন কি হয় না, বিদ্যুৎ করে কি বাতাসে নাইট্রোজেনকে নাইট্রেট হিসেবে মাটিতে মিশিয়ে দেয়। তোমার হচ্ছে বিভিন্ন যে লেগুমিনেস যে উদ্ভিদ, লেগুমিনেস উদ্ভিদের তাদের যে ওই তোমার শেকড়ে যে অর্বুদ হয়, সেখানে হচ্ছে ওটা বাস করে হচ্ছে রাইজোবিয়াম বাস করে। ওরা বাতাস থেকে নাইট্রোজেন নেয়, কিছুটা নিজে নেয়, বাকিটা আশ্রয়দাতাকে দেয়। এইভাবে উদ্ভিদ নাইট্রোজেনটা সংগ্রহ করে। অর্থাৎ উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রেট হিসাবে, কেউ নাইট্রোজেনকে নাইট্রেট না করে দিলে ওটা হচ্ছে নিতে পারবে না। আমি বলার কারণটা হচ্ছে ন্যায় বলেই, অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্যের পরিমাণটা আমাদের কম। বন্যা হলে সবচেয়ে বেশি কলেরা হয়। কেননা কলেরা জলবাহিত রোগ। জলের হচ্ছে টিউবওয়েলগুলো বা জল যেখান থেকে আমরা হয়, সেই জায়গাগুলো হচ্ছে বন্যার জল ছড়িয়ে যায়, বন্যার জলের মাধ্যমে কলেরার জীবাণুটা ছড়ায়, এই হিসাবে বলা হয়। গিঙ্গো বাইলোবা, এখানে ভুল আছে, আমি কেটে দিচ্ছি। গিঙ্গো বাইলোবা ওটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, ওটা উদ্ভিদ জীবাশ্ম। আর প্ল্যাঙ্কটন আমি বলেছি জলদ্রবীভূত আণুবীক্ষণিক জীব, যেটা আমরা দেখতে পাই না। এই মাছগুলো সবসময় কপ 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 করছে, খাচ্ছে। বলে জলদ্রবীভূত, ওরা হচ্ছে এক ধরনের আণুবীক্ষণিক জীবকে খায়। কোনোটা হয় হচ্ছে উদ্ভিদ, আর কোনোটা হয় প্রাণী। উদ্ভিদ হলে হবে জু ফাইটোপ্ল্যাঙ্কটন, আর উদ্ভিদ হলে হবে হচ্ছে জু প্ল্যাঙ্কটন। তাহলে জলদ্রবীভূত আণুবীক্ষণিক জীব যখন হবে ফাইটোপ্ল্যাঙ্কটন, ওটা হবে উদ্ভিদ, ছোটো ছোটো উদ্ভিদ কণা আণুবীক্ষণিক, ওগুলোকে মাছ খায়, এবং অনেক অনেক হচ্ছে পোকামাকড় আছে, তারাও খায় জলের মধ্যে। আর জু প্ল্যাঙ্কটন হচ্ছে প্রাণীকণা। যমজ শিশু আইডেন্টিক্যাল টয়েন একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করে, এবং দুটো জায়গা পৃথকভাবে বেড়ে ওঠে। আমি আগেও বলেছি যে একটা বা দুটো ডিম্বাণু তৈরি হয়, আর কোটি কোটি শুক্রাণু তৈরি হয়। সেই শুক্রাণুগুলো একটা শুক্রাণু ছুটে গিয়ে একটাকে ফার্টিলাইজ করে দেয়। একটা শুক্রাণু যদি একটা ডিম্বাণুকে নিষিক্ত করে, একটাই জায়গা হবে, সেটা বেড়ে উঠে একটাই মানব সন্তান হবে বা প্রাণীর সন্তান হবে। কিন্তু কি হয়, যদি মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে আইডেন্টিক্যাল টয়েন, যদি একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করলো, কিন্তু দুটো হচ্ছে জায়গট তৈরি হলো সেম, তখন হবে আইডেন্টিক্যাল টয়েন। একই রকমের দেখতে হবে, স্বভাব প্রভাব একই রকমের থাকবে, কারণ একটাই শুক্রাণু একটাই ডিম্বাণু থেকে দুটো জিনিস তৈরি হচ্ছে। বাহ্যিক আবরণ, বাহ্যিক কেমন দেখতে হবে, গুণাবলী অনেক সময় একই হয়। টাইফয়েড হলে কোন ড্রাগটা দেওয়া হয়, ক্লোরোমাইসেটিন, প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা দেয় পরীক্ষায়, এই কম্পোজিশনটা থাকবেই। যেমন জ্বর হলে যে ট্যাবলেট দেওয়া, তাতে প্যারাসিটামল থাকবেই, এরকম আর কি। অ্যামিবায়োসিস, ম্যালেরিয়া, প্যারাসাইট, টাইফয়েড, ব্যাসিলাস, এদের একসঙ্গে প্রোটোজোয়া বলে। ম্যালেরিয়া প্যারাসাইটটা একসঙ্গে হবে। অর্থাৎ অ্যামিবায়োসিস মানে যেটা তোমাদের হচ্ছে হয়, আমাশয় যেটা হয়, ম্যালেরিয়া যে হয়, বা টাইফয়েড, এগুলো সবাই প্রোটোজোয়া, মানে আদ্য, মানে ছোটো ছোটো প্রাণীর দ্বারা এগুলো হয়, ছোটো ছোটো প্রাণীর দ্বারা। হাইপোকন্ড্রিয়াটা এক ধরনের মানসিক উদ্বেগ, যা মানুষের স্বাস্থ্য নিয়ে করে। কারো কারো থাকে হয়তো একটু হাতের কোনটা ব্যথা করছে, কোনো কারো বলে আমার তাহলে বাত হয়ে গেল, আর্থারাইটিস হয়ে গেল। বুকটা ব্যথা করছে, ভাবে আমার হচ্ছে হয়ে গেল, বোধহয় আমার হার্ট অ্যাটাক হবে।
পেন সে পেন আলাদা, হার্ট অ্যাটাকের পেনে বুকে যে যন্ত্রণা, তার কোনো কারণে কোনো জায়গাটা ঘা হয়ে গেছে, সে ভাবছে যে আমার বোধহয় এটা দিয়ে ক্যান্সার হয়ে গেল। অর্থাৎ মানুষের সবসময় ডাক্তারের কাছে ছুটে ছুটে চলে যাচ্ছে, আর ডাক্তারও তাকে দেখলে হচ্ছে রেগে যাচ্ছে, তাকে তাড়াচ্ছে, বলছে আপনি আর আসবেন না সামান্য ব্যাপারে। একে বলা হচ্ছে হাইপোকন্ড্রিয়া। ডিহাইড্রেশন, এটা শরীর থেকে জল বেরিয়ে যাওয়া। খাবার টাবার খেয়েছো, বাজে খাবার খেয়েছো, বাজে পচা ফুচকা খেয়েছো, হ্যাঁ, বা ওইসব কিছু খেয়েছো, খাওয়ার পর হচ্ছে পেট গুড়গুড় করছে, তারপর ডিহাইড্রেশন হচ্ছে, বারবার লোক ছোট বাড়িতে ছুটছে। এর ফলে কি হচ্ছে, ছোট বাড়ি ছুটছে মানে বুঝতে পেরেছো, ফলে কি হবে, শরীর থেকে জল বেরিয়ে যাবে। এইখানে সেরকম হলে তাকে হাসপাতালে ভর্তি করা উচিত। হাসপাতালে ভর্তি না করলে ওই শুধু মুড়ির জল খাওয়ালে কিন্তু মরে যাবে। ফ্লুইড দিতে হয়, শুধু স্যালাইন দিলে হয় না, মিনারেলস বেরিয়ে যায়। শুধু নুন বেরিয়েছে তা না, মিনারেলসও বেরিয়েছে, মানে জলীয় অংশটাই বেরিয়ে যাচ্ছে, মানে ব্লাডগুলো ক্লট করবে, খিঁচবে রুগী। সঙ্গে সঙ্গে স্যালাইন দিতে হবে, ফ্লুইড দিতে হবে, যে ব্লাডের সেলগুলোকে হচ্ছে জল দিতে হবে। মারাত্মক অসুখ, অনেকে মারা যায়। ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন মানে DRA হবে বোধহয় সম্ভবত, আচ্ছা আমি দেখে নিচ্ছি পরে। পার্লস ইজ ফাউন্ড ইন ওয়েস্টার, ওই ঝিনুকের ভেতরেই হচ্ছে মুক্ত থাকে, মানে সব ঝিনুকের ভেতর মুক্ত ফর্ম হয় না, ইঞ্জেকশন করলে হয়, যেগুলো আর্টিফিশিয়াল। অরিজিনাল হচ্ছে ঝিনুকের ভেতরে। কোনো ঝিনুক যদি পাওয়া, খুলে দেখবে, যদি ভাগ্য ভালো থাকে, মানে অরিজিনাল ঝিনুকের ভিতরে হচ্ছে, শামুকের ভেতরে, ঝিনুকের ভেতরে হচ্ছে মুক্ত তৈরি হয় অরিজিনাল। সেগুলো দেখবে শেপগুলো ভালো নয়, বাঁকা তেড়া, কিন্তু একটা গোল একটা পুটকি থাকবে, অর্থাৎ নাভি থাকবে, চক্র থাকবে, ওগুলো অরিজিনাল পার্ল। আর আর্টিফিশিয়ালগুলো ইঞ্জেকশন দিয়ে করা হয়, যে বড় বড় এরকম থোকা থোকা হয়, কেটে কেটে পলিশ করে সুন্দর করে করে, দারুণ দারুণ শেপ, কিন্তু নাভিও পাবে না, চক্রও পাবে না। ওগুলো আর্টিফিশিয়াল, দীঘাতে বিক্রি হচ্ছে এখন, বিভিন্ন জায়গায় বিক্রি হয়। অরিজিনাল যে মুক্ত বা পার্ল, তার অনেক দাম। ডায়মন্ড কি দিয়ে তৈরি? ডায়মন্ড কার্বন দিয়ে তৈরি। পান্না বা এমারেল্ড, পান্নার ইংরেজি হচ্ছে এমারেল্ড। কি থাকে? সিলিকন থাকে। বর্ণন্ধতা মহিলাদের ক্ষেত্রে কম হয় ছেলেদের চেয়ে। বর্ণন্ধতা মানে হচ্ছে শুধু যে, পরে পড়বে তোমরা অ্যাডভান্সে, শুধু সবুজ রং আর লাল রঙকে চেনাটাও বর্ণন্ধতা নয়। 24টা কালার আছে, তোমরা এখন পড়তে আসবে দেখাবে। 24টা কালারের মধ্যে প্রত্যেকটা পুরুষ কোনো না কোনো কালার চেনে না, লাল সবুজটা নয়। লাল সবুজ যে চিনবে না, সেটা বর্ণান্ধ, গাড়ি চালানো প্রবলেম। কিন্তু 24টা অন্য কালার আছে, দেখবে ছেলেরা কোনো না কোনো কালার চিনতে পারে না, মেয়েরা কিন্তু 24টা কালারকে আইডেন্টিফাই করতে পারে। ওই জন্য মেয়েরা কী করা হয়, যখন শাড়ি কিনতে যাবে, ছেলেদের একটা অ্যাডভাইস দিচ্ছি, কোনোদিনও ওদের সঙ্গে ঢুকবে না, মাথা খারাপ করে দেবে। গোটা শাড়িকে লাট করে দিল দোকান থেকে, দোকান দিয়ে বেরিয়ে চলে এলো, কি দিদি নেবেন না? ওরা না, পছন্দ হয়নি, এরকম আওয়াজ দেবে দোকানদাররা, তখন তোমার পিঠে লাগবে। সুতরাং মেয়েরা যদি শাড়ি কিনতে যায়, কখনোই যাবে না, কেননা ওদের বর্ণান্ধতা কম, ওরা কালারের চুলচেরা বিশ্লেষণ করে, আমার মনে হয়। এরপরেরটা আসছে বর্ণান্ধতা কম, তাহলে মেয়েদের ক্ষেত্রে হয় গোল কৃমি মানব শরীরের চামড়ার ভেতর দিয়ে ঢুকে যায়। যারা হচ্ছে মাঠে ঘাটে যায়, বিভিন্ন যে প্রকৃতির ডাকে সাড়া দিতে, তাদের কি হয়, আঙুলের নখের ভেতর দিয়ে ঢুকে যায়। ওই জন্য এখন বলছে না, শৌচালয় বাড়িতে করতে, নখের ভেতরে তলা দিয়ে ঢুকে যায়। উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য প্লাস্টিড কোষ প্রাচীর, খুব ভালো করে দিয়েছে। আর কোষ পর্দা হচ্ছে প্রাণীদের, আমাদের হচ্ছে সেল মেমব্রেন থাকে, ওদের থাকে হচ্ছে এর বাইরেও একটা সেল ওয়াল থাকে, যে সেলটাকে দৃঢ়তা দেয়। বাড়ন্ত বাচ্চাদের সবচেয়ে বেশি লাগে প্রোটিন। দেখবে যে বাচ্চাটা এমনিতেও একটা সুষম খাবার খাওয়াতে হয়, আজকাল যে ডাক্তারবাবুরা বলে দেয়। আর যেই 8-10 বছর হয়ে গেল, তখন প্রোটিনজাত খাবার দিতে হবে, আপ টু 16, 17, 18 বছর অবধি। ওই সময় গ্রোথটা হয়। ওই সময় যদি প্রোটিন কম খায়, তার শরীরের গ্রোথটা কিন্তু ডিফেক্ট হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, বাড়ন্ত বাচ্চাদের প্রোটিন দিতে হয়। ফ্যাট আর চর্বি আমাদের দেহে হচ্ছে মেদ কলা বা অ্যাডিপোস টিস্যু হিসেবে কাজ করে। মেদ কলা বা অ্যাডিপোস টিস্যু হিসেবে সঞ্চিত থাকে। ফ্যাট বা চর্বি, ও নয়, ফ্যাট বা চর্বি। একটা ছোট উদাহরণ দিচ্ছি, তুমি বাপি লাহাড়িকে চিন্তা করে দেখো, চোখের কোণ, এই গলার তলা, এগুলো হচ্ছে অ্যাডিপোস টিস্যু হিসেবে রয়ে যাচ্ছে। আর নিশ্চয়ই বুঝতে পেরেছ।
যে সমস্ত প্রাণীদের গ্রীষ্মকালে প্রচুর ঘাস খায় তাদের দুধে স্নেহ পদার্থের পরিমাণ বেড়ে যায়। দেখবে গ্রীষ্মকালে দুধে চিকচিক চিকচিক করছে, দেখবে মাখনগুলো হচ্ছে স্নেহ পদার্থগুলো ভেসে থাকে, যেগুলো হচ্ছে গ্রামের দিকে যে গরুগুলো হচ্ছে এমনি আর্টিফিশিয়াল খাবার কম খায়, ঘাসপালা বেশি খায় তাদের। শীতকালে কমে যায় ওটা। সালোক সংশ্লেষ হয়, সালোক সংশ্লেষ হলো উপচিতিমূলক বিক্রিয়া, কেন শুষ্ক ওজনটা বেড়ে যাবে। উপচিতি মানে কি, সালোক সংশ্লেষ মানে কি, ফোটন কণিকাকে হচ্ছে আবদ্ধ, ফোটন কণিকার সাহায্যে ওরা কি করছে, সূর্যের আলোক রশ্মির ফোটন কণিকা আবদ্ধ করে ওরা খাদ্য তৈরি করছে, গাছটার ওজন ডে বাই ডে বেড়ে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে উপচিতি। কেন, গাছ শুষ্ক ওজন মানে গাছটার ওজন বেড়ে যাচ্ছে। আর আমাদের ক্ষেত্রে কি হয়, অপচিতি কেন, আমরা খেলাম, ধরো ভাত টাত খেলে দিয়ে ওজন করে নেবে, দিয়ে শুয়ে পড়বে বা কাজকর্ম যাই করো না কারণ 2 ঘন্টা পর ওজন করে দেবে কমে গেছে, মানে খাবারটা গেল সেলের ভেতরে গেল, সরল তরল হয়ে পুড়ে গেল অক্সিজেনের সাহায্যে, দিয়ে তো এনার্জি দিচ্ছে। মানে এই জন্যই বলা হচ্ছে শ্বসনকে বলে, রেসপিরেশনকে বলে অপচিতিমূলক বিক্রিয়া। কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি শোষিত হয় পাকস্থলীতে, বা কার্বোহাইড্রেট জাতীয় যারা আমরা খাচ্ছি, চাল খাচ্ছি, ডাল খাচ্ছি, শাকসবজি খাচ্ছি, এটা শোষিত কোথায় হয়, পাকস্থলীতে। আমাদের দেহে, এই বাবারে কেটে দিচ্ছি।